বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর প্রথম পার্টি আমরা কথা বলছিলাম ভারতের চিত্রশিল্পের কিভাবে উৎপত্তি হয়েছে এবং যুগের সাথে সাথে কীরকমভাবে পরিবর্তন হয়েছে, এবং আমরা ডে ওয়ানে ডিসকাস করছিলাম ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্ট সম্বন্ধে, এবং আমরা বেশ কিছু এক্সাম্পলও দিয়েছিলাম, এবং তারপর আমরা প্রত্যেক দিন দুটো করে ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলেছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, কারণ আজকে হচ্ছে আমাদের ডে 10, আর ডে 10-এ আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলমকারি পেন্টিং। আর এই কলমকারি শব্দটা কিন্তু একটা উর্দু শব্দ। কলম কথার মানে আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে পেন, আর কারি মানে হচ্ছে আর্টিস্ট ওয়ার্ক। তবে হ্যাঁ, এই পেন্টিংটা বেসিক্যালি কিন্তু একটা ফেব্রিক ওয়ার্কের মতো। তবে হ্যাঁ, এই কলমকারি দেখতে পাওয়া যায় হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তবে কলমকারি এই পেন্টিং কিন্তু লক্ষ্য করা যায় মুঘল সময় থেকে প্রায় 16th and 17th সেঞ্চুরিতে। এই পেন্টিংকে আবার কলমকারি ফেব্রিকও বলা হয়, এবং আমরা দেখতে পাই যে বেড কভার তার থেকে শুরু করে পুরুষ এবং মহিলাদের কাপড়েও কিন্তু এই ফেব্রিক দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, মনে করা হয় যে কিছু ইউরোপিয়ান এবং ইরান স্টাইলও কিন্তু এই পেন্টিংয়ের মধ্যে লক্ষ্য করা যায়, এবং সেখান থেকেই মনে করা হয় যে এসছে। এবার যদি আমরা একটুখানি এই পেন্টিংয়ের থিমকে নিয়ে কথা বলি, তো আমি অলরেডি বললাম যে এটা একটা ফেব্রিক ওয়ার্ক, কিন্তু হ্যাঁ, এই পেন্টিংয়ের মধ্যে কিন্তু ডিফারেন্ট মাইথোলজিক্যাল হিরোদেরকেও কিন্তু তুলে ধরা হয়, ডিফারেন্ট মাইথোলজিক্যাল ক্যারেক্টারকে কিন্তু এই পেন্টিংয়ের মধ্যে তুলে ধরা হয়। কিন্তু হ্যাঁ, এটার মধ্যে একটা কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন লক্ষ্য করা যায় যে হ্যাঁ, একটুখানি জিওমেট্রিক ডিজাইন থাকে, সেটা পারে অ্যানিম্যাল, সেটা পারে হিউম্যান ফিগার, তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে হ্যাঁ, প্রচুর লতা পাতার কলকা দেখতে পাওয়া যায় এই পেন্টিংয়ের মধ্যে। তো এই পেন্টিংয়ের মধ্যে আমরা ডিফারেন্ট ক্যারেক্টারকে ডিফাইন হতে দেখি। তার থেকে শুরু করে এই পেন্টিং কিন্তু প্রচুর ফেমাস, ডিফারেন্ট জায়গায় এটাকে ইউজ করা হয়ে থাকে। তার থেকে শুরু করে আজকের দিনে কিন্তু ফ্যাশনেও কিন্তু এই পেন্টিংকে ইউজ করা হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি এই টেকনিককে নিয়ে কথা বলি, তো কলমকারি পেন্টিংয়ে কিন্তু ভেজিটেবল কালারকে ইউজ করা হয়ে থাকে। সেটা হতে পারে মূল, সেটা হতে পারে পাতা, ফুল, ফল, তো সেখান থেকে এক্সট্রাক্ট করে কিন্তু কালার বানানো হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি মেজর কিভাবে বানানো হয় সেটাকে নিয়ে যদি কথা বলি, তো এর কিন্তু দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যে কাপড়ের ওপর ডাইরেক্ট পেন দিয়ে ইউজ করে তার ওপর কাজ করা হয়, আবার আরেকটা প্রসেস হচ্ছে যে একটা কাঠের ব্লক ইউজ করা হয়, তার উপরে কি করা হয় যে কালারটাকে দেওয়া হয়, তো সেটাকে প্রিন্ট করা হয়, মানে সেটাকে কাপড়ের ওপর চাপানো হয়। তো তার যে পুরো স্ট্রাকচারটা বলা চলে সেই কাঠের ওপর যেটা করা হয়েছে, তো সেটা হুবহু প্রিন্ট হয়ে যায়। তো সেখান দিয়ে ধীরে ধীরে এই পেন্টিংটাকে বানানো হয়ে থাকে, এবং এর কালার হয়ে গেলে তারপরে শোকানো হয়, এবং তারপরে কি করা হয় যে বয়েলড ওয়াটারের মধ্যে ধোয়া হয়, এবং তারপরে আবার ফিনিশিং টাচ দেওয়া হয়। তার উপরে হয়তো সেকেন্ড লেয়ার ইউজ করা হয়, আবার কালার ইউজ করা হয়, আদার কালার ইউজ করা হয়, যেমন হতে পারে সেটা ইয়েলো কালার, ব্লু কালার, এক্সেট্রা, এবং তারপরে আবার সেটাকে বয়েলড ওয়াটারে কিন্তু ধোয়ানো হয়, এবং তারপরে ধীরে ধীরে এই পেন্টিংটাকে কমপ্লিট করা হয়। লাস্টে গিয়ে ফিনিশিং টাচ দেওয়া হয়, এবং এইভাবে কালারটা কমপ্লিট হয়ে যায়। তবে কলমকারি পেন্টিং কিন্তু এখন কিন্তু প্রচুর ফেমাস। আমি অলরেডি বললাম কিন্তু ফ্যাশনে কিন্তু প্রচুর ইউজ করা হয়। আমরা কলমকারি শাড়ি সম্বন্ধে তো প্রত্যেকেই জানি। তো এইভাবেই বলা চলে কলমকারি আজকে কিন্তু প্রচুরভাবে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে। এরপরে আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিচবাই পেন্টিং। এই পিচবাই কথার মানে হচ্ছে পেছন। তবে হ্যাঁ, এই পেন্টিং বেসিক্যালি কাপড়ের উপর করা হয়ে থাকে, এবং এটা রাজস্থানে দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, এই পেন্টিংয়ের মেজর কনসেপ্টটা আমরা দেখতে পাই যে হ্যাঁ, একটুখানি মাইথোলজিক্যাল স্টোরি লাইন বেসড হয়। আমরা যেমন দেখতে পাই যে শ্রীকৃষ্ণ, বেসিক্যালি রাধাকৃষ্ণর প্রেম লীলা এখানে লক্ষ্য করা যায়। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে হ্যাঁ, এটা কিন্তু মন্দিরের দেওয়ালেও কিন্তু করা হয়ে থাকে, এবং এটা বেসিক্যালি রিলিজিয়ান বেসড, যেটা দেখতে পাওয়া যায় যে ডিফারেন্ট মন্দিরে দেখতে পাওয়া যায়। তার থেকে শুরু করে ডিফারেন্ট ফেস্টিভ্যালে কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। আমরা দেখতে পাই যে হ্যাঁ, বিভিন্ন বাড়ির দেওয়ালেও কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। তবে হ্যাঁ, এই পিচবাই পেন্টিং কিন্তু এসছে বলা চলে প্রায় 250 বছর আগে, এবং মনে করা হয় যে গাউত জাতির মানুষরা কিন্তু এই পেন্টিং করে থাকতেন, এবং সেখান দিয়েই কিন্তু উৎপত্তি হয়েছে। এবার যদি আমরা এই পেন্টিংয়ের থিমকে নিয়ে কথা বলি, তো বেসিক্যালি এই পেন্টিং লক্ষ্য করা যায় যে কখনো কখনো হয়তো কোনো পার্টিকুলার ফেস্টিভ্যালে সেলিব্রেট করার সময় হয়তো এই পেন্টিং করা হয়ে থাকে। সেটা হতে পারে হয়তো শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীর সময় এই পেন্টিং করা হতে পারে, সেটা হতে পারে রাসলীলা, সেটা হতে পারে গরবা ডান্স, যেটা যখন করা হয় সেই সময় এই পেন্টিং করা হয়ে থাকে। তো বেসিক্যালি নবরাত্রির সময় পেন্টিং লক্ষ্য করা যায়। তার থেকে শুরু করে হয়তো ফসল কাটার সেই উৎসবেও কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। তার থেকে শুরু করে কিছু জেনারেল থিম থাকে, তো তার উপর বেস করেও কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি এর টেকনিককে নিয়ে কথা বলি, তো পিচবাই পেন্টিং কিন্তু খুবই সিমিলার ওয়েতেই বানানো হয় যেমন আদার ইন্ডিয়ান আর্টগুলো তৈরি হয়ে থাকে। তবে এর সেন্টারে আমরা দেখতে পাই যে হ্যাঁ, শ্রীকৃষ্ণ থাকে, তাকে ইন্ডিগো
ব্লু কালার ইউজ করে করা হয়। তার থেকে শুরু করে আমরা তার পেছনে হয়তো প্রচুর প্রচুর পিকক দেখতে পাই, তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে হ্যাঁ গোপীরা রয়েছে। তো এইভাবে পুরো একটা স্টোরি লাইন আমি বলবো না, কারণ এই পিচ বাই পেন্টিংয়ে কিন্তু বেসিক্যালি স্টোরি দেখতে পাওয়া যায় না, বেসিক্যালি এর একটা পার্টিকুলার সেট বলা চলে যায়, হ্যাঁ একটা পার্টিকুলার পোর্শনই কিন্তু এখানে তুলে ধরা হয়। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে দু ধরনের ব্রাশ ইউজ করা হয়ে থাকে। একটা ব্রাশ হচ্ছে যেটা প্রচুর সরু হয়ে থাকে, যেটাকে ডিটেলিং করার জন্য ইউজ করা হয়। আরেকটা ব্রাশ হচ্ছে যেটা রাউন্ড শেপের হয়, স্ট্রেট হেয়ারের হয়, সেটাকে দিয়ে কালার ফিল করা হয়। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম, খুবই সিম্পলভাবে কথা বললাম, জাস্ট মেজর কনসেপ্টকে নিয়ে কথা বলেছি, একটুখানি হাইলাইট ডিসকাশন হয়েছে। তবে হ্যাঁ আমি তোমাদের বলবো যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে তোমাদেরকে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়েছি, গুগল ড্রাইভের একটা ফোল্ডার আছে, তো সেখানে তোমরা বেশ কিছু বই পাবে, তোমরা সেইগুলোকেও স্টাডি করতে পারো। তবে হ্যাঁ এটা ঠিক যে আমার ভিডিও যেহেতু ছোটরা এবং বড়রা দেখে, বা ধরো ছোটোদের জন্য এটা খুবই বোর ফিল করাবে, কিন্তু হ্যাঁ আমি তোমাদেরকে বলবো তোমরা এই পেন্টিংয়ের নামগুলোকে মনে রেখো, কারণ সেটা কিন্তু খুবই দরকার। সেটা হবে তোমাদের কুইজ যে পার্টিসিপেট করার সময়, সেটা হতে পারে বড়ো হয়ে যখন তোমরা জবে ইন্টারভিউ দিতে যাবে তখনও কিন্তু এগুলো জিজ্ঞেস করতে পারে। তাই জন্য এই কনসেপ্টগুলো তোমাদের মনে রাখতে হবে। যত বড় হবে তখন তোমরা চেষ্টা করবে একটুখানি বই পড়ার, সেক্ষেত্রে তোমরা আরও জানতে পারবে। তো আজকে আমাদের ফার্স্ট পার্ট SOS এর শেষ হয়ে গেল, যেখানে আমরা ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলেছি। তবে হ্যাঁ তোমরা অনেকেই বলবে দাদা মাত্র কি এই কটাই কি ইন্ডিয়ান আর্ট আছে? না, আরও অনেক অনেক আছে। তবে আমরা শুধুমাত্র 10 দিন ধরে এগুলোকে নিয়ে ডিসকাশন করেছি বলে সবে এই কটাই ডিসকাশন হয়েছে। আরও ইন্ডিয়ান আর্ট রয়েছে যেগুলো আমরা পরে আরও কোনো দিন ডিসকাশন করব। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার একটা প্রজেক্ট ওয়ার্কের একটা বুক রয়েছে, তোমরা সেটাকে ফলো করতে পারো। সেখানে তোমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিয়ান আর্টের সম্বন্ধে জানতে পারবে। সেখানে প্রচুর ফ্রেন্ডলিভাবে ডিসকাশন করা হয়েছে, সেগুলো তোমরা আরও বেটার নলেজ গেইন করতে পারো, তোমরা সেগুলো স্টাডি করতে পারো। তবে SOS এর আমরা ফার্স্ট পার্টটা খুবই সিম্পলভাবেই করেছিলাম, মাত্র 10 দিনে আমরা এরকম ইন্ডিয়ান আর্টগুলোকে নিয়ে কথা বলেছি। এরপরে আমরা সেকেন্ড পার্টে যাব, কালকে আরও ডিসকাশন হবে, অনেক কিছু হবে। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, কালকে দেখা হচ্ছে।